আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সাইকোলজির একটা টপিক, ইন্টেলিজেন্স বিষয়ে আজকে আমরা অবহিত হওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে এবং ভাইটাল পয়েন্টগুলিকে খাতায় নোট করে নেবে। তাহলে আমরা আলোচনা শুরু করি। যে প্রথম হচ্ছে, আমাদের ইন্টেলিজেন্স সম্পর্কে অনেকের কৌতূহল রয়েছে। ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ইন্টেলিজেন্স আমরা লক্ষ্য করি। তো এই ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়, ইন্টেলিজেন্সের বৈশিষ্ট্য কি, বা এটাকে কিভাবে পরিমাপ করা হয়, কত প্রকারের ইন্টেলিজেন্স হয়, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো প্রথমে দেখো যে মানে মানুষের মধ্যে ইন্টেলিজেন্স সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনা শোনা যায়। এখানে চিরাচরিতভাবে ট্র্যাডিশনালি যদি আমরা দেখি যে ইন্টেলিজেন্সকে দুই রকম ভাবে মানুষ ব্যাখ্যা করে। মানে চিরাচরিতভাবে ইন্টেলিজেন্সকে দুটো ভাগে ভাগ করা হয়। কেউ বলছে তোমার যে ইন্টেলিজেন্স হচ্ছে একটা ভার্বাল অ্যাবিলিটি আর লিঙ্গুইস্টিক অ্যাবিলিটি, মানে কোনো কিছুকে সুন্দরভাবে বলা বা গুছিয়ে উপস্থাপন করার যে দক্ষতা বা ক্ষমতা, সেটাকে আমরা ভার্বাল অ্যাবিলিটি বা ভার্বাল ইন্টেলিজেন্স আর লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বলছি। এই ধরনের বিষয় আমরা শ্রেণীকক্ষে লক্ষ্য করি। কিছু ছাত্র খুব সুন্দরভাবে গুছিয়ে কোনো কিছু উপস্থাপন করতে পারে, আবার কেউ ভালোভাবে পারে না। তো যাদের এই অ্যাবিলিটিটা রয়েছে তাদের লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সটাই স্ট্রং বলি। হ্যাঁ, আবার কিছু ছাত্রছাত্রী দেখা যায় তাদের লজিক্যাল পাওয়ার খুব স্ট্রং, ম্যাথমেটিক্যাল পাওয়ার খুব স্ট্রং। সেই ক্ষেত্রে বলা হয় লজিক্যাল আর ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। তো এই দুই রকম ভাবে ইন্টেলিজেন্সকে ব্যাখ্যা করা হয়, ঠিক আছে। এবং আমরা আরো দেখি ইংরেজিতে বিভিন্ন টার্ম ব্যবহার করা হয় ইন্টেলিজেন্সকে ক্লিয়ার করার জন্য। হয়তো আমরা বলি ব্রাইট, ডাল, ঠিক আছে, বা তোমার বলি স্লো, হ্যাঁ, বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করে থাকি। বা তোমার স্টুপিড, স্মার্ট, ঠিক আছে, ক্লেভার, ফুল, ননসেন্স, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করি না। তাহলে কে হচ্ছে ডাল, কে হচ্ছে ব্রাইট, ইন্টেলিজেন্সকে বোঝানোর জন্য এই সমস্ত শব্দগুচ্ছ ব্যবহার করে থাকি। তো এখানে তোমার প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়। হ্যাঁ, হোয়াট ইজ অ্যাকচুয়ালি মেন্ট বাই ইন্টেলিজেন্স। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে ইন্টেলিজেন্সের কোনো সার্বজনীন স্বীকৃত কোনো ডেফিনিশন নেই। দেয়ার ইজ নো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ডেফিনিশন রিগার্ডিং ইন্টেলিজেন্স, ঠিক আছে। বিভিন্ন সাইকোলজিস্ট বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইন্টেলিজেন্সকে ব্যাখ্যা করেছেন। কেউ বলছেন যে ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক লজিক্যালি অ্যান্ড ম্যাথমেটিক্যালি। কেউ কেউ বলছে যে ইন্টেলিজেন্স হচ্ছে খুব যুক্তিপূর্ণভাবে এবং গাণিতিকভাবে চিন্তা করার যে দক্ষতা, অ্যাবিলিটি, সেটা ইন্টেলিজেন্স। আবার কেউ বলছে যে ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু ডু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং একটা বিমূর্ত চিন্তন করার যে দক্ষতা, বিমূর্তভাবে চিন্তা ভাবনা করা, সেটাকে কেউ ইন্টেলিজেন্স বলছে। আবার কেউ বলছে ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু সলভ প্রবলেম, একটা সমস্যা সমাধান করার অ্যাবিলিটিটাকে ইন্টেলিজেন্স বলছি। আবার বলা হয়েছে যে ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাডজাস্ট ইন অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, একটা নতুন পরিস্থিতিতে অ্যাডজাস্ট করে নেওয়া, অ্যাডাপ্ট খাপ খাইয়ে নেওয়ার যে অ্যাবিলিটি, সেটাকে ইন্টেলিজেন্স বলছি, ঠিক আছে। আবার ইন্টেলিজেন্সকে কেউ কেউ ব্যাখ্যা করছে যে ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট ইন এ নিউ সিচুয়েশন অর নিউ এনভায়রনমেন্ট, একটা নতুন পরিস্থিতি, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, সেটা এক ধরনের তোমার ইন্টেলিজেন্স। তো জায়গায় বিভিন্ন রকম ভাবে তোমার ইন্টেলিজেন্সকে ব্যাখ্যা করা হচ্ছে। সেই জন্য বলা হয় যে ইন্টেলিজেন্সের কোনো সার্বজনীন স্বীকৃত ডেফিনিশন নেই, ঠিক আছে। এবার আমাদের জানতে হবে যে ইন্টেলিজেন্স সম্পর্কে কতগুলি কোয়েশ্চেন তোমার লক্ষ্য করা যায়। there are several questions arising about intelligence. ইন্টেলিজেন্স সম্পর্কে কতগুলো প্রশ্নের উদয় হয় দেখি আমরা। এখানে বলা হয়েছে যে ইজ ইন্টেলিজেন্স এ মনোপলিস্টিক
প্রপার্টি অফ দ্য ব্রেন, মানে মস্তিষ্কের ব্রেনের কি এটা একচেটিয়া সম্পত্তি ইন্টেলিজেন্স? ইন্টেলিজেন্স কি বাড়ানো কমানো যায়? হ্যাঁ, ক্যান উই ইনক্রিজ অর ডিক্রিজ ইন্টেলিজেন্স? তারপরে বলছে তোমার ইন্টেলিজেন্স, ইজ ইন্টেলিজেন্স এ সেট অফ মেন্টাল অ্যাবিলিটিজ? ইন্টেলিজেন্স কি কোনো মানে মানসিক কোনো ক্ষমতার একটা সেট? ইজ ইন্টেলিজেন্স এ সেট অফ মেন্টাল অ্যাবিলিটিজ? তারপরে বলা হয়েছে ইজ ইন্টেলিজেন্স এ সেট অফ স্কিলস? কোনো দক্ষতার সেট, দক্ষতার কম্বিনেশন ইন্টেলিজেন্স, ঠিক আছে? তারপরে বলা হয়েছে তোমার ইজ ইন্টেলিজেন্স এ ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ার? ইন্টেলিজেন্স কি কোনো বৈশিষ্ট্যমূলক আচরণ? এই বিভিন্ন রকমের প্রশ্ন মানে উঠে তোমার ইন্টেলিজেন্স সম্পর্কে। তবে যাই হোক, এই যে বলা হলো ইন্টেলিজেন্স বিভিন্ন ধরনের অ্যাবিলিটির কথা বলা হয়েছে, সমস্যা সমাধান, বিমূর্ত চিন্তা করা, ম্যাথমেটিক্যালি চিন্তা করা, লজিক্যালি চিন্তা করা, নতুন পরিবেশে নিজেকে খাপ খেয়ে নেওয়া, প্রতিকূল পরিস্থিতিতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার যে দক্ষতা, ঠিক আছে, এইগুলাকে বলা হয়েছে তোমার ইন্টেলিজেন্স। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন্টেলিজেন্স ইজ এ সেট অফ মেন্টাল অ্যাবিলিটিস, ঠিক আছে? কোন একটা মানে কোন কাজ করার জন্য, কোন একটা কাজ বলতে গেলে সমস্যা সমাধান, অ্যাডভার্স সিচুয়েশন, নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, যুক্তিপূর্ণভাবে ম্যাথমেটিক্যালি চিন্তা ভাবনা করা, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করা, এই জিনিসগুলো সম্পন্ন করার জন্য এ সেট অফ মেন্টাল অ্যাবিলিটিস কি আমরা ইন্টেলিজেন্স বলছি, ঠিক আছে? তো এই ইন্টেলিজেন্স আর কতগুলো ভাগে ভাগ করা হয় তোমার, যেমন বলছে তোমার কংক্রিট ইন্টেলিজেন্স, ঠিক আছে? কংক্রিট ইন্টেলিজেন্স মানে মূর্ত বুদ্ধি, মূর্ত। কংক্রিট ইন্টেলিজেন্স তোমার এই ধরনের ইন্টেলিজেন্স মানে বাস্তব জীবন পরিস্থিতি, প্র্যাকটিক্যাল ওয়ার্ক বা রিয়েল লাইফ সিচুয়েশন, এই ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটাকে কংক্রিট ইন্টেলিজেন্স বলা যায়, যে বাস্তব কোনো জ্ঞান নাই এরকম বলি না আমরা, ও হঠাৎ বাস্তব জ্ঞান দিয়ে কোনো সমস্যার সমাধান করা, সেটা হচ্ছে কংক্রিট ইন্টেলিজেন্স। তারপরে আছে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, বিমূর্ত মানে বুদ্ধি, যেটা বিমূর্ত চিন্তন, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স মানে এই ধরনের ইন্টেলিজেন্স তোমার তোমার লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের ক্ষেত্রে পরিলক্ষিত হয়, কোনো মানে নিউমেরিক ইন্টেলিজেন্স বা তোমার অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ইমাজিনেশন, লজিক্যাল থিঙ্কিং, এই ধরনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্স আছে, সামাজিক বুদ্ধির কথা বলি, মানে এগুলা সামাজিক লাইফ আমাদের দরকার হয়, হ্যাঁ, সোশ্যাল লাইফে বা সোশ্যাল এনভায়রনমেন্টে এই মানে সোশ্যাল ইন্টেলিজেন্সের কথা আমরা বলে থাকি। তারপরে আরো এক ধরনের ইন্টেলিজেন্স আছে ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রাক্ষোভিক বুদ্ধি। ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি? প্রাক্ষোভিক বুদ্ধিটা হচ্ছে তোমার বাঞ্ছিত প্রক্ষোভ এবং অবাঞ্ছিত প্রক্ষোভের যে নিয়ন্ত্রণ করার যে দক্ষতা বা ক্ষমতা, সেটাকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বলছি, ঠিক আছে? তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ দ্য কন্ট্রোলিং পাওয়ার অফ ডিজায়ারেবল ইমোশনস অ্যান্ড আনডিজায়ারেবল ইমোশনস। বাঞ্ছিত বা কাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত প্রক্ষোভ ইমোশন, তার যে নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স। অনেক সময় তো মানুষ ইমোশনাল হয়ে পড়ে, ইমোশনাল হয়ে অনেক কিছু মানে অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত কাজ করে ফেলে, তো সেটাকে কন্ট্রোল করতে হবে, এটা এক ধরনের কিন্তু ইন্টেলিজেন্স। তো এখানে টাইপস অফ ইন্টেলিজেন্স আমরা দেখলাম। এবার দেখো ইন্টেলিজেন্সের বিভিন্ন থিওরি কিন্তু আছে, বিভিন্ন সাইকোলজিস্ট তোমার দিয়েছেন। তো থিওরিজ অফ ইন্টেলিজেন্স, এখানে 5টা থিওরির কথা আমরা উল্লেখ করব। এক নম্বর হচ্ছে তোমার স্পিয়ারম্যানস টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, ইন্টেলিজেন্সের দ্বি উপাদান তত্ত্ব, এটা তোমার ব্রিটিশ সাইকোলজিস্ট স্পিয়ারম্যানস আবিষ্কার করেছেন। হ্যাঁ, ব্রিটিশ সাইকোলজিস্ট স্পিয়ারম্যান এই টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্সের কথা তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে হিউম্যান ইন্টেলিজেন্স ইজ ফর্মড অফ টু ফ্যাক্টরস, যে মানুষের যে ইন্টেলিজেন্স সেটা দুটো ফ্যাক্টর, দুটো উপাদান দ্বারা তৈরি। একটা হচ্ছে জি ফ্যাক্টর, একটা হচ্ছে এস ফ্যাক্টর। জি ফ্যাক্টরটা হচ্ছে সাধারণ শক্তি, আর একটা এস ফ্যাক্টর হচ্ছে বিশেষ শক্তি। এই দুটো শক্তির সমন্বয়ে হিউম্যান ইন্টেলিজেন্স গঠিত। এইটা স্পিয়ারম্যান বলেছেন, একজন ব্রিটিশ সাইকোলজিস্ট।
ব্রিটিশ মনোবিজ্ঞানী। তাহলে জি ফ্যাক্টর কথা তিনি কি বলেছেন, যে জি ফ্যাক্টর যেটা সাধারণ শক্তি, এটা জন্মগতভাবে অর্জিত হয়, এটা ব্যক্তি বিশেষে ভ্যারি করে। জি ফ্যাক্টর ভ্যারিজ ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, বা এটাকে বাড়ানো বা কমানো যায় না। আর বলছে যে কোনো কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে জি ফ্যাক্টরের প্রয়োজন হয়, ঠিক আছে, সমস্ত রকমের কাজের মধ্যে কিন্তু এটা বিদ্যমান থাকে। এই জি এর পরিমাণ ব্যক্তি বিশেষে পরিবর্তন হয় বললাম, হ্যাঁ। আর এই জি ফ্যাক্টরের তারতম্যের কারণে আমরা ব্যক্তি বৈষম্য লক্ষ্য করি, ঠিক আছে, যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইজ রেসপন্সিবল ফর জি ফ্যাক্টর। এই সাধারণ শক্তির তারতম্যের হেরফেরের কারণে বা তারতম্যের কারণে ব্যক্তি বিশেষে আমরা পার্থক্য দেখতে পাই, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ক্লাসের বিভিন্ন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তি বৈষম্য, পার্থক্য দেখতে পাই, হ্যাঁ। প্রবলেম সলভিং অ্যাবিলিটির তারতম্য দেখতে পাই, হ্যাঁ, বা লিঙ্গুইস্টিক এম্পাওয়ারমেন্টের পার্থক্য লক্ষ্য করি। এগুলা জি ফ্যাক্টরের উপস্থিতিতে হয়। আর তারপরে বলা আছে এস ফ্যাক্টর। এস ফ্যাক্টরটি হলো বিশেষ শক্তি। তাহলে এস ফ্যাক্টরটি এটা শিখনের মাধ্যমে অর্জিত হয়। তাহলে এখানে এস ফ্যাক্টরটাকে বাড়ানো কমানো যাচ্ছে, এটা মানে শিখনের উপরে ডিপেন্ড করছে। তাহলে এস ফ্যাক্টর ডিপেন্ডস অন লার্নিং, ইট ক্যান বি ইনক্রিজড অর ডিক্রিজড। এটাকে বাড়ানো যায়, কমানো যায়, এটা শিখনের মাধ্যমে অর্জিত হয়। একই ব্যক্তির মধ্যে একাধিক মানে এস ফ্যাক্টর থাকতে পারে, একই ব্যক্তির মধ্যে একাধিক এস ফ্যাক্টর থাকতে পারে, মানে কোনো একটা বিশেষ কাজ করার যে ক্ষমতা সেটাকে এস ফ্যাক্টর বলা হচ্ছে। কারো হচ্ছে ড্রয়িং অ্যাবিলিটি আছে, কারো ভালো টিচিং অ্যাবিলিটি আছে, কারো মানে লজিক্যাল অ্যাবিলিটি রয়েছে, হ্যাঁ। এই যে বিভিন্ন টাইপের অ্যাবিলিটি এক একজন ব্যক্তির এক এক রকম হয়, এবং একই ব্যক্তির একাধিক এস ফ্যাক্টর থাকতে পারে, বিশেষ কর্ম সম্পন্ন করার ক্ষমতা থাকতে পারে। এই হচ্ছে তোমার মানে স্পিয়ারসম্যানের টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স। তারপরে বলা আছে তোমার থার্স্টনস থিওরি অফ ইন্টেলিজেন্স। থার্স্টনস থিওরি অফ ইন্টেলিজেন্স, থার্স্টন আরেকজন মনোবিজ্ঞানী তোমার, তার বহু উপাদান তত্ত্ব, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব। এখানে থার্স্টনের মানে মূলত তোমার 7টা ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ ইন্টেলিজেন্সের কথা বলেছে, হিউম্যান ইন্টেলিজেন্সের 7টি এলিমেন্টসের কথা বলেছে, ঠিক আছে। এই 7টা এলিমেন্টস কি কি এগুলো আমরা পরে আলোচনা করব। এখন যে থিওরিজ অফ মানে ইন্টেলিজেন্সের কথাগুলো আছে, মানে ইন্টেলিজেন্সের যে 5টা থিওরি আমরা আলোচনা করব বললাম, সেই থিওরিগুলো আমরা একটু স্মরণ করে দিই। তারপরে 3 নম্বর দেখো, জেপি গিলফোর্ডস স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেল, বা এটাকে বলা হয় এসআইও মডেল। জেপি গিলফোর্ড স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেল, মানে ধী শক্তি, যেটা ধী শক্তির যে মানে তোমার মানে কাঠামো স্ট্রাকচার, এটা 3 ডাইমেনশনাল মডেলের কথা তিনি বলেছেন জেপি গিলফোর্ড। এটা একটা থিওরি, এটা আমরা পরে আলোচনা করব। তারপরে 4 নাম্বার হচ্ছে তোমার, 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার হচ্ছে তোমার হাওয়ার্ড গার্ডনারস থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। হাওয়ার্ড গার্ডনারস থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তাহলে এইটা এখানে কি রকম দেখো, হাওয়ার্ড গার্ডনারস থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। এখানে হাওয়ার্ড গার্ডনার হচ্ছে তোমার একজন আমেরিকান সাইকোলজিস্ট, হ্যাঁ, প্রফেসর অফ এডুকেশন এট হার্ভার্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটির এডুকেশন প্রফেসর তিনি। তো তিনি মানে এই যে ইন্টেলিজেন্সের আমরা ট্র্যাডিশনাল দুটো অ্যাপ্রোচের কথা বললাম, মানে টু আউটলুকস অফ ইন্টেলিজেন্স অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল মেথড, সেটা একটা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স আর একটা লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্সের কথা বললাম। তো এখানে হাওয়ার্ড গার্ডনার তোমার এই দুটো বাদ দিয়ে 9 রকমের ইন্টেলিজেন্সের কথা বলেছে। 9 রকম ইন্টেলিজেন্সের কথা তিনি বলেছেন, যে এই 9 রকম ইন্টেলিজেন্সের এই আবিষ্কারের জন্য তিনি সারা বিশ্বে কিন্তু মানে সমধিক প্রসিদ্ধি লাভ করেছেন। ইন্টেলিজেন্স পরিমাপের যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেই পদ্ধতিটাও কিন্তু সঠিক না, হ্যাঁ, এটাও তিনি বলেছেন। এটা অনেক সমালোচিত হয়েছে। ইন্টেলিজেন্স পরিমাপের পদ্ধতি আমরা একটু পরে আলোচনা করছি। তো এখানে জেপি এই যে মানে হাওয়ার্ড গার্ডনার যে 9 টাইপস অফ ইন্টেলিজেন্সের কথা বলেছে,
এইটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন আমরা দেখি যে ইন্টেলিজেন্স, হাউ টু মেজার ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সকে কিভাবে পরিমাপ করা হয়। তো দেখো, ইন্টেলিজেন্স পরিমাপ করার একটা ট্র্যাডিশনাল একটা প্রসেস আছে। ট্র্যাডিশনাল প্রসেসটা কীরকম একটু মানে অ্যানালিসিস করা দরকার। যে যখন আমরা শিক্ষার্থীদের ইন্টেলিজেন্সকে ক্লাসিফাই করি তোমার বা মানে আলাদা করার চেষ্টা করি বা আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাদেরকে আমরা কিসের ভিত্তিতে করে থাকি, মানে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন তাদেরকে করে থাকি। হ্যাঁ, শিক্ষার্থীদেরকে বিভিন্ন টাইপের প্রশ্নের সম্মুখীন করা হয় এবং সে প্রশ্নের ভিত্তিতে তাদের ইন্টেলিজেন্সকে আমরা পরিমাপ করে থাকি। তো এইখানে মনোবিজ্ঞানীদের মধ্যে দেখা গেছে যে যখন আইটেমস মানে প্রশ্নগুলিকে আমরা আইটেম বলে থাকি, তো এক সেট আইটেম, এক সেট কোয়েশ্চেন হয়তো তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, কারো ধরো মানে ইন্টেলিজেন্সকে পরিমাপ করতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি করা হয়, মানে প্রশ্নগুলিকে অ্যাকর্ডিং টু ডিফিকাল্টি লেভেল, তাদের কাঠিন্যের মাত্রা অনুসারে অ্যারেঞ্জ করা হয়, সাজানো হয়, ঠিক আছে। তো এখানে মনোবিজ্ঞানীরা বলছে যে এই যে মানে কাঠিন্যের মাত্রা অ্যাকর্ডিং টু ডিফিকাল্টি লেভেল, অ্যাকর্ডিং টু ডিফিকাল্টি লেভেল কাঠিন্যের মাত্রা অনুসারে যখন প্রশ্নগুলি সাজানো হয় এবং শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করা হয়, তার ভিত্তিতে যখন আমরা ইন্টেলিজেন্সকে আইডেন্টিফাই করছি, তো তখন তারা বলছে যে এই ডিফিকাল্টি লেভেল অফ কোয়েশ্চেন এর পাশাপাশি ছাত্রছাত্রীদের বয়সটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। দ্য এজ অফ দ্য স্টুডেন্ট শুড বি কেপ্ট ইন মাইন্ড while arranging the questions according to difficulty level। তো এখানে কোন বয়সের ছাত্রের জন্য আমি কোয়েশ্চেনগুলোকে তৈরি করছি সেটা মাথায় রাখতে হবে। এই বিষয়টা আলোচনা করতে গিয়ে কিন্তু একটা নতুন কনসেপ্ট চলে আসলো, সেটা হচ্ছে মানসিক বয়স, মেন্টাল এজ, ঠিক আছে। মানে যে কোনো বয়সের শিক্ষার্থীর জন্য যে কোনো কোয়েশ্চেন করা যায় না, এই বিষয়টা আলোচনা করতে গিয়ে একটা মেন্টাল এজ, একটা মানসিক ধারণা, একজন শিক্ষার্থী মানসিকভাবে কতটা পরিপক্ক, কতটা সে মেন্টালি ম্যাচিওর্ড, এই বিষয়টা আলোচনা করতে গিয়ে একটা মেন্টাল এজ, মানসিক বয়স এর একটা কনসেপ্ট চলে আসলো। এবং তোমার একটা গাণিতিকভাবে একটা ফর্মুলা তৈরি করার ক্ষেত্রে তখন মানবিজ্ঞানীরা সর্বসম্মতভাবে একটা সূত্র, তারা একটা ফর্মুলা আবিষ্কার করলো যে ইন্টেলিজেন্ট কোশেন্ট, যে বুদ্ধাঙ্ক, বুদ্ধাঙ্ককে একটা নিউমেরিক্যাল ভ্যালু, একটা সাংখ্যমান, একটা নিউমেরিক ভ্যালু দিয়ে এটাকে ইন্ডিকেট করতে হবে। সেটা করার জন্য তারা এই সূত্রটা করলো যে ইন্টেলিজেন্ট কোশেন্ট হচ্ছে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100। তাহলে মেন্টাল এজ একটা মানসিক বয়স, আর সেটাকে ক্রোনোলজিক্যাল এজ মানে প্রকৃত বয়স, আসল বয়স, এইটাকে ভাগ করা হচ্ছে। ভাগ করতে গেলে দেখা যাচ্ছে একটা ফ্র্যাকশন চলে আসছে। তাহলে এই ফ্র্যাকশনটাকে রিমুভ করার জন্য এটাকে 100 দিয়ে গুণ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে ইন্টেলিজেন্ট কোশেন্ট ইজ ইকুয়াল টু মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100, এই সূত্রটা অ্যাপ্লাই করে মানে ইন্টেলিজেন্ট কোশেন্টকে আমরা ক্যালকুলেট করছি। তো সাপোজ ধরো একটা যদি এক্সাম্পল দেওয়া যায় তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। হয়তো বলা হলো যে যদি একজন মানে শিশু, যার মানে 8 বছর বয়স আর কি, তার ক্রোনোলজিক্যাল এজ 8 বছর, 8 বছর বয়সের একজন শিশু, ধরো মানে 8 বছর বয়স আর 8 বছর মানসিক বয়স সম্পূর্ণ এরকম একজন শিশুর জন্য তৈরি করা প্রশ্নগুলো সব সঠিকভাবে অ্যান্সার দিয়ে দিচ্ছে। একজন শিশু যার বয়স মানসিক বয়স হচ্ছে 8 ইয়ার্স, সে 8 বছরেরও প্রকৃত বয়স, সে যদি সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পারে তাহলে তার যে ইন্টেলিজেন্ট কোশেন্ট আইকিউ সেটাকে অ্যাভারেজ ধরা হচ্ছে, সেটাকে অ্যাভারেজ ধরা হচ্ছে। তাহলে এখানে ইন্টেলিজেন্ট কোশেন্টটা হবে 8/8 গুণিত 100। তাহলে এখানে দেখা যাচ্ছে 8/8 গুণিত 100 সমান 100 হয়ে গেল। এই 100টাকে অ্যাভারেজ ইন্টেলিজেন্স বলা হচ্ছে, ঠিক আছে। এবার হয়তো দেখা যাচ্ছে যে 6 বছর একজন মানে শিশু আর কি, 6 year old child with a mental age of 3, যার মানসিক বয়স 3, প্রকৃত বয়স 6, তার ইন্টেলিজেন্ট কোশেন্ট কত হবে? তাহলে তার আইকিউ সমান 3/6 ইনটু 100, এটা হয়ে যায় তোমার 50 এর ইন্টেলিজেন্ট কোশেন্ট। তারপরে 6 বছরের একজন শিশু,
মানে 9 বছর মানসিক বয়সের সমস্ত প্রশ্নের যদি অ্যান্সার দিতে পারে, তাহলে সেই শিশুর আইকিউটা কত হবে? আইকিউ সমান 9/6 ইন্টু 100, এটা হয়ে গেল 150 এইভাবে আমরা ইন্টেলিজেন্ট কোশ্চেন পরিমাপ করছি, আইকিউ কে পরিমাপ করছি। এইখানে তোমার আইকিউ পরিমাপ করার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার এই যে মানসিক বয়সের কথা বলা হচ্ছে, মেন্টাল এজ, তাহলে হাউ টু ক্যালকুলেট, হাউ টু ডিটারমাইন মেন্টাল এজ, মানসিক বয়সটাকে হিসাব করার, ক্যালকুলেট করার এটা কিন্তু কোনো কিন্তু লজিক্যাল প্রসেস কিন্তু নেই। এটা আনুমানিক, এটা অনুমানের উপর ভিত্তি করে এটা ধরে নিচ্ছে যে এটা ক্যালকুলেশন তাহলে ঠিক হচ্ছে না, মানসিক বয়সটা আমরা কিভাবে হিসাব করব, মেন্টাল এজ ক্যালকুলেট করাটা ডিফিকাল্ট। সেই জন্য মনোবিজ্ঞানীদের মধ্যে কিন্তু একটা দ্বিমত তৈরি হলো। এই জন্য বর্তমানে তোমার এই আইকিউ ক্যালকুলেট করার যে প্রসেস, মেন্টাল এজ বা ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100, এইটাকে কিন্তু এখন পরিত্যাগ করা হয়েছে, এইটাকে এখন আর ব্যবহার করা হচ্ছে না। ঠিক আছে, তো এটাকেও তোমার মানে এই যে হাওয়ার্ড গার্ডনারের কথা বলছিলাম, তিনি কিন্তু এটাকেও সমালোচনা করেছেন, এটাকেও তিনি মানে সঠিক বলে মানতে পারেননি। তার জন্য তিনি 9 টাইপস অফ ইন্টেলিজেন্সের কথা বলেছেন, 9 রকমের ইন্টেলিজেন্স। সেই 9 রকম ইন্টেলিজেন্সের কথা তিনি বলেছেন। সেই 9 প্রকার ইন্টেলিজেন্স কি কি সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবার আমরা একটু এখানে আলোচনা করি যে লেভেলস অফ ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সের যে বিভিন্ন স্তর আছে সেইগুলো একটু আলোচনা করি, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এখানে দেখো যে এখানে আমরা এই যে ইন্টেলিজেন্স যে হিসাব করলাম, মেন্টাল এজ বা ক্রোনোলজিক্যাল এজ ইজ 100, এই সূত্র প্রয়োগ করে ইন্টেলিজেন্সের ক্যালকুলেশন করতে গিয়ে কতগুলো স্তরের কথা বলা হয়েছে। এখানে তোমার এই ওভার 140 এর উপর ইন্টেলিজেন্স হলে সেটাকে জিনিয়াস বলা হচ্ছে। সেই সমস্ত যাদের ইন্টেলিজেন্স 140 এর উপর, অ্যাবাভ 140, তাদেরকে বলা হচ্ছে তোমার জিনিয়াস আর নিয়ার জিনিয়াস। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে 120 থেকে 140 এর মধ্যে যাদের ইন্টেলিজেন্স, তাদেরকে ভেরি সুপিরিয়র মানে ইন্টেলিজেন্স, ভেরি সুপিরিয়র ইন্টেলিজেন্স বলা হচ্ছে তাদের। আর 110 থেকে 119 এই স্তরটাকে আমরা বলছি সুপিরিয়র ইন্টেলিজেন্স, সুপিরিয়র ইন্টেলিজেন্স। আর 90 থেকে 109 এর মধ্যে বলা হচ্ছে, 90 থেকে 109 এর মধ্যে এটাকে অ্যাভারেজ ইন্টেলিজেন্স বলছি আমরা। 80 থেকে 90 এটা ডালনেস বলা হয়েছে, 80 থেকে 90। আর 70 থেকে 79 হচ্ছে বর্ডার লাইন, 70 থেকে 79 হচ্ছে বর্ডার লাইন, এটা সীমারেখা। মানে 70 এর নিচে হলে তাকে আর কোনোভাবেই কিন্তু মানে উপরের দিকে নিয়ে যাওয়া যাবে না। সেই জন্য 70 থেকে 79 এটা হচ্ছে বর্ডার লাইন, 70টাকে বর্ডার লাইনের নিম্ন স্তর ধরে নেওয়া হয়েছে। আর আন্ডার 70 সেটা হচ্ছে মানে ফিবল মাইন্ডেডনেস, তাদের তোমার মেন্টালি রিটার্ডেড হতে পারবে, বিভিন্ন টাইপের প্রতিবন্ধকতা থাকবে তাদের। ঠিক আছে, তো এই স্টেজ বাই স্টেজ ইন্টেলিজেন্সকে ভাগ করা হচ্ছে। আর এই যে আমরা 40 এর উপর, 140 এর উপরে ইন্টেলিজেন্স হলে সেটাকে আমরা বললাম তোমার জিনিয়াস বা নিয়ার জিনিয়াস। তো এই হাই আইকিউ স্কোর, আইকিউ স্কোরের এটাকে মানে আবার কতগুলি স্টেজে ভাগ করা হচ্ছে। তোমার দেখো যে 140 এর উপরে যাদের আইকিউ তোমার 140 এর উপর যদি হয়, হ্যাঁ, সেগুলোকে তোমার কি বলা হচ্ছে, 140 এর উপর যদি হয় তাহলে হাইলি গিফটেড বলা হচ্ছে, হাইলি গিফটেড বলা হচ্ছে, ইন্টেলেকচুয়ালস তাদেরকে বলা হচ্ছে, আমরা বুদ্ধিজীবী বলছি। আর 145 থেকে যদি 154 এর মধ্যে ধরা হচ্ছে, 145 থেকে 154 হচ্ছে নিয়ার জিনিয়াস, এটা হচ্ছে প্রফেসর বলছে এদেরকে। আর 155 থেকে 164 এরাও জিনিয়াস, এটা হচ্ছে নোবেল উইনার্স, নোবেল প্রাইজ প্রাপক, এই হিসাবে ভাগ করা হচ্ছে। 165 থেকে 179 যদি হয় সেটাকে আমরা হাই জিনিয়াস বলছি, হাই জিনিয়াস। আর 165 থেকে 180 থেকে 200 যাদের আইকিউ, তাদেরকে বলা হচ্ছে হাইয়েস্ট জিনিয়াস, একদম সর্বোচ্চ মেধা, হাইয়েস্ট জিনিয়াস 180 থেকে 200। এবং অ্যাবাভ 200 উপর যদি কারো আইকিউ হয় সেটা হচ্ছে আনমেজারেবল, সেটা অপরিমাপযোগ্য, এটা পরিমাপ করা সম্ভব না। এরকম বিভিন্ন ব্যাখ্যা অনেকে তোমার দিয়েছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ইন্টেলিজেন্স সম্পর্কে আজকের
আলোচনা। এরপরে আমরা যে থিওরি অফ ইন্টেলিজেন্সের কথা আলোচনা করলাম, এগুলো পর আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা তোমরা মানে মনোযোগ দিয়ে প্রথম থেকে দেখার জন্য অশেষ ধন্যবাদ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।